হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওটায় আলোচনা করতে চলেছি একটি কবিতা, আকাশে 7টি তারা, যা জীবনানন্দ দাশের লেখা। এটা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে এই কবিতাটা পাঠ্য আছে। তো এই কবিতাটার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কবিতাটির বিষয়বস্তু, কবিতাটি কোথা থেকে, মানে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এই সমস্ত কিছু, এবং এখানে এই কবিতাটায় কোন কোন লাইনগুলো পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখে যেতে হবে, সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব। তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে এখন শুরু করা যাক। তো দেখো, এখানে কি জীবনানন্দ দাশ কবি। এই জীবনানন্দ দাশকে তোমরা অল্প বিস্তর প্রত্যেকেই এতদিনে চিনে গেছো। নামটা হলো যে প্রায়ই শুনেছো কোনো কবিতায় যখন তোমরা পড়েছো জীবনানন্দ দাশ। তিনি ছিলেন একজন প্রকৃত প্রেমী কবি। জীবনানন্দ দাশ, তার হলো যে এই তোমাদের আকাশে 7টি তারা কবিতা, যেটা হলো যে কি রূপসী বাংলা কাব্যের অন্তর্গত। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটা মেনলি হলো যে কি প্রকৃত বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ওপর তিনি এই কাব্যগ্রন্থের অন্তর্গত যে কটা কবিতা আছে সেই কবিতাগুলো হলো যে মানে ফুটিয়ে তুলেছেন বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে। এই কবিতাটাও তার ব্যতিক্রম নয়। আকাশে 7টি তারা, এই নামকরণটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আকাশে 7টি তারা বলতে গেলে তোমাদের ফার্স্টেই কিসের কথা মনে পড়ছে বলো তো? হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডল, যাকে আমরা কি বলি সপ্তর্ষি মণ্ডল। 7টা তারাকে পরস্পর কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে যে উল্টো দিকে জিজ্ঞাসার মতো যে চিহ্নটা আমরা দেখতে পাই, তাকে বলতে পারি সপ্তর্ষি মণ্ডল। দেখো এখানে দিয়ে দিয়েছে, যার মাথার ওপর আরও একটা তারা থাকে, সেটাকে বলা হয় ধ্রুব তারা। এই সপ্তর্ষি মণ্ডলটা কি 7টা ঋষির নাম অনুসারে সপ্তর্ষি মণ্ডল গড়ে উঠেছিল, তাই একে সপ্তর্ষি মানে সপ্ত ঋষি মণ্ডল তাই বলা হয়। কি কি 7টা ঋষির নাম দেখো এখানে লেখা আছে, কি ক্রুত, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। এই 7টা তারাকে নিয়ে সপ্তর্ষি মণ্ডল গঠিত। তো কবিতার নামকরণ থেকেই আমরা প্রথমে বুঝতে পেরে যাচ্ছি যে আকাশে 7টি তারা মানে প্রাকৃতিক বিষয়কে নিয়ে কবিতাটাই গড়ে উঠেছে। সেই 7টি তারা দেখতে আমাদের কারেরই না ভালো লাগে। প্রত্যেকেই আমরা হলো যে কি তারা দেখতে, আকাশের রাতে তারা দেখতে পছন্দ করি। তো এটা একটা কি প্রাকৃতিক সৌন্দর্যে আমরা প্রত্যেকেই কি মুগ্ধ হয়ে যাই। তো সেটাই হলো যে কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন। তার প্রথমেই নামকরণের মধ্য দিয়ে আমরা একটু ইঙ্গিত পেয়ে গেলাম। তো এই পুরো কবিতাটায় সেটাই ফুটিয়ে তোলা আছে যে একটা গ্রাম্য প্রকৃতি, এখানে তিনি গ্রাম্য প্রকৃতিকেই তুলে ধরেছেন মেনলি, বাংলার গ্রাম্য প্রকৃতিকে, যে কতটা সুন্দর হতে পারে, কতটা মানে মনোমুগ্ধকর হয়ে উঠতে পারে, সেটাই। চলো তাহলে এবার পাঠ করি আমরা। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আকাশে 7টি তারা তো সপ্তর্ষি মণ্ডল, ওটা বাদই দাও। আমরা আকাশে কখন তারা দেখতে পাই? যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যা আসে, সন্ধ্যার পর থেকে রাতের বেলায়। এখানে কবি সেই সন্ধ্যার কথা হলো যে উল্লেখ করেছেন, যে একটা সন্ধ্যা কতটা মুগ্ধকর। তাই জন্য তিনি কি বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, মানে যখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এসেছে। দেখবে সন্ধ্যার আগে একটা নীল আভা থাকে আকাশে, সেটার কথা তিনি বলছেন।
এই ঘাসে বসে থাকি। তিনি ঘাসেতে বসে, মাঠের মধ্যে ঘাসের ওপর বসে সেই সন্ধ্যাকে উপভোগ করছেন। কিভাবে? কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। মৃত মনিয়া মানে কি? মনিয়া এক রকমের বাংলাদেশের একটা পাখির নাম মনিয়া। তো সে মৃত পাখিটা যেন মৃত অবস্থায় যেমন থাকে, সেরকম কামরাঙা লাল মেঘ, মেঘটাকে কি বলছে? কামরাঙা। কামরাঙা একটা ফল, সেই কামরাঙা ফল পেকে গেলে যেমন হয়, সেরকম মেঘটাকে লাগছে কামরাঙা লাল মেঘের মতো। মেঘটা যেন কি? মৃত মনিয়া পাখির মতো। গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, যেন মনে হচ্ছে কি সূর্যটা গঙ্গাসাগরের ঢেউয়ে একদম ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সন্ধ্যাটাকে শান্ত অনুগত কেন বলা হচ্ছে? কারণ দুপুরের খড় রৌদ্র তপ্তের পর যখন সন্ধ্যা নামে, তখন হলো যে আমাদের মনের মধ্যে একটা কি হয়? স্নিগ্ধ, শান্ত, অনুগত মনে হয়। সন্ধ্যার বাতাসে একটা কি, মনটা যেন ফুরফুরে মনে হয়, আমাদের গায়ে আরাম লাগে, মনেও আরাম লাগে। সেই জিনিসটাই গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল। দেখো তারপরে কি বলছে? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তারপর কি হয়? কেশবতী কন্যা, তো কেশবতী চুল কি? যে কেশবতী মানে কি? যার অনেক চুল আছে, তাই জন্য বলছে কেশবতী কন্যা। সেই কেশবতী কন্যা চুলগুলো কি কালো হয়। তারপর মানে কি? সন্ধ্যার পর কি নামে? রাত। সেই রাতটাকে তিনি কিসের সাথে তুলনা করছেন? কেশবতী কন্যা। কেশবতী কন্যার মাথায় যেমন ঘন কালো চুল থাকে, সেরকম রাতটাও যেন ঘন কালো চুল যেন কি এসেছে আকাশে। আকাশটা যেন সেই ঘন কালো চুলের মধ্যে ঢেকে গেছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। যেন কবি কি বলছেন? যে সেই কেশবতী কন্যা রূপ রাত যেন হলো যে কি, কবির চোখের ওপর, মুখের ওপর তার চুলটা এসে পড়ছে, ভাসছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। মানে কি? পৃথিবীর কোথাও কেউ কখনো এরকম কন্যাকে দেখেনি। এরকম বাংলার যে মানে এই কন্যা রূপটা কি বলছে? যে বাংলা রাতটাকে বোঝাচ্ছে। তো এরকম বাংলায় যে সন্ধ্যা, বাংলার যে রাত হয়, পৃথিবীর অন্য কোনো স্থানে এরকম সুন্দর সন্ধ্যা, এরকম সুন্দর রাত, এরকম কেশবতী কন্যা রূপ রাত কেউ কোনোদিনও দেখেনি, কোথাও দেখতে পায়নি। সেই কেশবতী চুল যেন হিজলে কাঁঠালে জামে কি অবিরত কি চুমা, মানে চুম্বন করে যাচ্ছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। সেই সন্ধ্যার যেন একটা অজস্র কি স্নিগ্ধ গন্ধ, যে স্নিগ্ধ বাতাস বয় না, স্নিগ্ধ বাতাসে একটা সুমিষ্ট গন্ধ যেন কি সেই রূপসী চুলের বিন্যাসে, মানে সেই রাতের মধ্যে দিয়ে তিনি হলো যে কি চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। কে? রাত, প্রকৃতি, এগুলো সব কি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে কবি তার কবিতার মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলছেন। যে বাংলায় কত সুন্দর সন্ধ্যা হয়, কত স্নিগ্ধ, কত মনোরম একটা সন্ধ্যা নামে, কত রাতটা কত মায়াবী, কত রাতের যে কত সৌন্দর্য আছে, সেটাই তিনি তার এই কবিতার লাইনগুলোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেন। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর পুকুরের জল, চাঁদা পুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীদের চাল ধোয়া ভিজে হাত, শীতল হাতখানা, এই সব কিছুর মধ্যে দিয়ে কবি কী বলতে চাইছেন? যে গ্রামের যে জিনিসগুলো আছে, গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো কি? কলমি শাক, সেই কলমি শাকের ঘ্রাণ, কী বলছে? নরম ধানের গন্ধ, হাওয়া দিচ্ছে কি? হাওয়ায় নরম ধানের গন্ধ পাচ্ছে। যে হাঁসের পালক, স্বর পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ, সব কি? কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীতল হাতখানা, এই সব কিছু কি যেন একটা অন্যরকম মাধুর্য গড়ে তুলছে,
অন্যরকম একটা মায়াবী মনোরম পরিবেশ সৃষ্টি করছে, যা পৃথিবীর কোনো পথেই পাওয়া যায় না। তারপর কি বলছে, কৃষরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। এই সমস্ত কিছুর নিয়ে কি হচ্ছে, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এই সমস্ত কিছু নিয়ে গড়ে উঠছে। কিশোর হলো যে কি, দলা মোটা ঘাস মানে কি, ঘাসের ওপর দিয়ে কিশোররা ছোটাছুটি করে, খেলা করে, সেই কি বলছে দলা মোটা ঘাস, লাল লাল বটফল, বট গাছের নিচে দেখবে লাল লাল বটফল পড়ে থাকে, সেই তাদের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে কি বাংলার প্রাণ, এরই মাঝে যে বাংলার আসল যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো ফুটে ওঠে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাইটে। কবি কি বলছেন, ওই আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে মানে সন্ধ্যার সময়, এই সমস্ত কিছু তিনি হলো যে ঘাসের ওপর বসে দেখতে দেখতে বাংলার এই সৌন্দর্যকে তিনি উপভোগ করছেন। তিনি তার এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশের 7টি তারা কবিতার মধ্যে দিয়ে তিনি বাংলার যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।